আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি এই আলোচনার শুরুতেই মিস্টার হৃদয় হাসান নামে এক ভদ্রলোককে ধন্যবাদ দিতে চাই। কে এই হৃদয় হাসান? তিনি কুষ্টিয়া সদর উপজেলার সোনাপুর নওয়াপাড়া এলাকার একজন বাসিন্দা এবং উনি জেলা ছাত্রদলের একজন সদস্য, আহ্বায়ক কমিটির সদস্য। উনি ছাত্রদল করেন, সরকারি দলের সঙ্গে আছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ দিতে চাই। বিষয়টা কিন্তু তা নয়। সেটা হলো আমি ওই ছাত্রদলের জেলা কমিটির আহ্বায়ককে ধন্যবাদ দিতাম, কিন্তু আমি হৃদয় হাসানকে দিতে চাই। এই কারণে চাই, উনি একটা কাজের কাজ করেছেন। এই কাজটা আমাদের অনেকেরই করা উচিত। আমরাও ছোটোখাটোভাবে করার চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। উনি একটা কাজ করেছেন। এই কাজটা হলো, উনি ওই এলাকার যিনি সংসদ সদস্য আছেন জামাতে ইসলামের, মিস্টার আমির হামজা, খুবই আলোচিত লোক আমির হামজা। ওনাকে চেনে না বাংলাদেশে এমন লোক খুব কমই আছে। ওনার মুখের জন্য, ওনার কথার জন্য, ওনার কথার ভাষার ব্যবহারের জন্য এবং সেই ভাষার অন্তর্নিহিত ভাবের জন্য উনি বিশাল আলোচিত ব্যক্তি একজন। আমি আর সমালোচিত বললাম না, হয়তো বলতাম, কিন্তু এখন উনি সম্মানিত সংসদ সদস্য, কিন্তু এটা বলা তো ঠিক হবে না। তাহলে আবার তাবৎ সংসদ সদস্য সম্পর্কে মানুষের ধারণা আবার চেঞ্জ হয়ে যাবে। কাজে আমি ওনাকে আলোচিতই বললাম। এই আমির হামজা সাহেবের ব্যাপারে আইনি নোটিশ পাঠিয়েছেন ওনাকে একটা। সেই আইনি নোটিশটা কি? সেই আইনি নোটিশটা হলো, আমির হামজা সাহেব একটা কথা বলেছিলেন, একটা সুইপিং কমেন্টের মতো কিছু কথা বলেছিলেন। সেই কথা বলার মাধ্যমে ওনার মনে কিছু সন্দেহ হয়েছে এবং সেই জন্য উনি এটাকে ক্লিয়ার করতে বলেছেন। কি বলেছিলেন আমির হামজা সাহেব? তিনি বলেছিলেন, গত 26শে ফেব্রুয়ারি কুষ্টিয়া শহরে একটা ইফতার মাহফিলে বক্তৃতাকালে আমির হামজা সাহেব বলেছিলেন, আমি কোট আনকোট বলছি, প্রায় সব মিলিয়ে শুধু মেডিকেল কলেজের জন্য 50 কোটি টাকার ওপরে অফার হয়েছে এই 3 দিনে। তাও কেউ জানবে না, শুধু আল্লাহ বাদে। আমি বলেছি 50 কোটি কেন, 100 কোটি পুরা কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার জায়গা থেকে এক চুল নড়ব না। মানে উনি কত নীতিবান ব্যক্তি সেটা প্রমাণ করেছেন, যে উনি 50 কোটি না, 100 কোটিও না, যদি পুরো কুষ্টিয়া লিখে দেয় তাও উনি ওনার নৈতিক অবস্থান থেকে এক চুল নড়বেন না। এমন কথা যদি বলতে পারেন, তার প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে না? আসে তো। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওনাকে 50 কোটি টাকার অফারটা কে দিয়েছেন? কেউ কি দিয়েছেন নাকি কেউ দেননি? উনি বানিয়ে বানিয়ে বলেছেন। যদি বানিয়ে যান, আমি আপনাকে বললাম যে আমাকে একটা রিপোর্ট করার জন্য 10 কোটি টাকা অফার করা হয়েছে। আমি 50 কোটি বললাম না, কারণ অত টাকা আমাকে কেউ অফার করবে না। ধরলাম 1 কোটি টাকা অফার করেছে, 1 কোটি টাকা অফার করেছে, আমি সেটা নিইনি। তো আপনি জিজ্ঞেস করেন, ভাই কে অফার করেছে? নাকি না, তার নাম আমি বলবো না। তো তার নাম বলবো না কেন? আপনাকে যদি কেউ অফার করে থাকে, এই অফার করাটাই তো একটা অপরাধ। অফার করাটাই অপরাধ না? আপনি নেবেন কি নেবেন না সেটা পরে এলাম। এই যে অফার করলো, ওই লোকটার নামটা প্রকাশ করে দেওয়াই তো আপনার নৈতিক দায়িত্ব। নীতি কাকে বলে? আপনাকে একদম কুপ্রস্তাব করলো, সেই কুপ্রস্তাবটা যে করলো তাকে সমাজের কাছে প্রকাশ করে দেওয়া কি আপনার কাজ না? আপনার দায়িত্বের মধ্যে পড়ে না? আপনার মনে করেন, আমি একটা ঘটনা বলি। সাকিব আল হাসানকে কিন্তু একবার আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড আইসিসি সাসপেন্ড করেছিল, কিন্তু নিষিদ্ধ করেছিল। মনে আছে আপনাদের? প্রায় 2 বছর ধরে নিষিদ্ধ করেছিল, পরে সেটা একটু কমিয়েছিল। কেন করেছিল? এই যারা বেটিং করে, মানে বাজি টাজি ধরে, তাদের কেউ একজন ওনাকে একটা মেসেজ পাঠিয়েছিলেন যে বাজির ক্ষেত্রে উনি হেল্প করবেন। সেই মেসেজ অনুযায়ী কোনো কাজ সাকিব আল হাসান কিন্তু করেনি, মানে উনি বেটিংয়ের পার্ট হননি। কিন্তু তারপরেও ওনাকে সাসপেন্ড করা হয়েছিল এই কারণে যে ওনাকে যে মেসেজ করেছিল সেটা উনি কেন আইসিসিকে জানায়নি, অথবা কেন উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানায়নি। এরকম একটা কুপ্রস্তাব ওনার কাছে এসেছিল, উনি সেটা চুপচাপ বসেছিল, কাউকে জানায়নি। এই যে কাউকে জানায়নি, এটা অপরাধ। এবং এই অপরাধের কারণে ওনার শাস্তি হয়েছিল, শাস্তি মাথা ব্যথা নিতে হয়েছিল। সাকিব আল হাসান ওই সময় বাংলাদেশের সবচেয়ে 1 নম্বর প্লেয়ার ছিলেন, তাকেও কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড সাসপেন্ড করেছিল এবং উনি খেলতে পারেন নাই দীর্ঘ সময়। তো এই যে ঘটনাটা, যে গোপন রাখাটাও অপরাধ, তাহলে এরা গোপন কথা বলে কেন? কেন বলে আমাকে অফার করেছিল, আমি অফার মানিনি?
হৃদয় হাসান বলেছেন, ভাই আপনাকে এটা প্রকাশ করতে হবে যে আপনাকে কে ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিল, তাকে আমরা চিনতে চাই। যদি আপনি 7 দিনের মধ্যে আমাদেরকে না বলেন, তাহলে আপনার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। আচ্ছা, এই ঘটনা কি প্রথম এই দেশে? প্রথম আসেন আমরা একটু আগের থেকে আসি। আচ্ছা, আগে প্রথমটা বলি। গত কয়েকদিন আগে আমাদের একজন সাবেক উপদেষ্টা, এনসিপির মুখপাত্র মিস্টার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনিও বলেছিলেন যে ওনারা যখন ক্ষমতায় এলেন তখন এই ডিপ স্টেট ওনাদেরকে প্রস্তাব দিয়েছিল যে আপনারা আমাদের কথা অনুযায়ী চলেন, আপনারা 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, সেই ব্যবস্থা আমরা করে দেব। কিন্তু ওনারা এতই গণতান্ত্রিক, ওনারা এতে রাজি হননি। তারপর মিডিয়াগুলো জিজ্ঞেস করলো, ভাই এই ডিপ স্টেটটা কে? উনি বলছেন, না আমি এখন নাম বলবো না। কেন নাম বলবেন না? নাম বলবেন না কেন? ডিপ স্টেট তো খারাপ জিনিস, তাই না? এরা তো সরকার না, সরকারের বাইরে কেউ যা নাকি সরকারকে প্রভাবিত করতে চায়, অনৈতিকভাবে প্রভাবিত করতে, তাও তো খারাপ। সেই খারাপ লোকগুলি কারা আপনি বলবেন না কেন? তো সেই লোকগুলো তো এখনও যেন সমাজে থাকবে, খারাপ লোকগুলো যদি থাকে তারা আরও খারাপ কাজ করবে। নাম বলবেন না কেন? প্রশ্ন হলো, নাম কি জানেন? আরও প্রশ্ন হলো, সে নাম কি কেউ কি আদৌ আপনার কাছে প্রস্তাব দিয়েছিল, নাকি আপনি বানিয়ে নিজের গুরুত্ব বাড়াচ্ছেন? আরেকটা প্রশ্ন আছে, সেটা কি আপনি নিজেই আবার ডিপ স্টেট না? তো আপনারা নিজেরাই কি ডিপ স্টেট না? কারণ আপনারাও তো ইউনূস সাহেব 2029 পর্যন্ত থাকুক এটা চেয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা উদাহরণ দিই। এই আইনশিবির আরেক নেতা নাহিদ ইসলাম, তিনি একবার 71 টেলিভিশনকে একটা, কিছুদিন আগের কথা, 71 টেলিভিশনকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউতে উনি বলেছিলেন যে আমরা যাদেরকে উপদেষ্টা বানিয়েছি, এই উপদেষ্টা অনেকেই নিজেদের আখের গুছিয়েছে, তারা গণ অভ্যুত্থানের সঙ্গে বিট্রে করেছে, এবং যখন সময় আসবে এদের আমরা নাম প্রকাশ করব, এই লোকগুলি এখন সেফ এক্সিট খুঁজতেছে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বসে। বলা হয়েছিল কারা তারা? উনি বলছেন না, নাম পরে বলবো। উনি কি বলেছিলেন, যখন সময় আসবে তখন আমরা এদের নাম উন্মুক্ত করব। তার মানে উনি নামগুলি জানেন। সময় ভাই এখনো আসে নাই। প্রতিদিন তো সরকারের বিরুদ্ধে বলেন, প্রতিদিন তো বিএনপির বিরুদ্ধে বলেন, এখন আপনাদের সময় আসে নাই নামগুলি বলার জন্য? নাকি লেনদেন করেছেন, লেনদেন করে চুপ হয়ে গেছেন, কিছু পেয়েছেন, বলছে ওরা হয়তো বলছে ভাই আমাদের নাম বলেন না, তোমার কিছু টাকা দিই, টাকা নিয়ে চুপচাপ বসে আছেন? আমি কিন্তু এই সন্দেহ করি ভাই। আপনি একটু সতলোক হতে পারেন, কিন্তু আমার মনে এই সন্দেহটা আছে এই কারণে আপনি তো নাম প্রকাশ করেন নাই। আচ্ছা, আরেকজনের কথা বলি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের একজন খুব গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন, তিনি হলেন আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, খুব গুরুত্বপূর্ণ লোক। এবং উনি প্রথম আলোতে নিয়মিত কলাম লিখতেন, উপন্যাস লেখেন, বহুমুখী প্রতিভার অধিকারী উনি, এবং আমি ওনাকে সৎ হিসেবেই জানি, আমি ওনাকে পছন্দও করি। তো উনি একবার বলে বসেন নাই যে 5-6 জন সাংবাদিক উপদেষ্টা হওয়ার জন্য ওনাকে ফোন করেছে, তদবির করেছে? বলেননি? বলেছিলেন তো। সেই 5-6 জন সাংবাদিককে নাম প্রকাশ করেননি কেন? আমি তখনই একটা প্রশ্ন করেছিলাম, আপনি যখন 5-6 জন সাংবাদিকের নাম বললেন, তখন কিন্তু আপনি পুরো সাংবাদিক সমাজকে একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন। কে সেই 5-6 জন সাংবাদিক? নাম বলেন। আপনি নাম কেন বললেন না? যদি আপনি নাম বলতে না পারেন, তাহলে আপনি 5-6 জন সাংবাদিক কেন বললেন? তার মানে আপনি কিন্তু পৃথিবীর তাবৎ প্রফেশন থেকে একটা প্রফেশনকে বেছে নিলেন আপনার সন্দেহটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। এটাকে আপনি ঠিক করেছেন? কাজটা ঠিক করেননি। ওনার সঙ্গে গত নভেম্বর মাসের শেষ দিকে 2025-এর আমার সঙ্গে পার্সোনালি দেখা হয়েছিল। ওই সশস্ত্র বাহিনী দিবসের একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, ওখানে ওনার সঙ্গে দেখা। আমি ওনাকে কিছু জিজ্ঞাসা করিনি, উনি নিজেই আমাকে বলেছিলেন যে আপনি যেটা করে, আমি যে ওনাকে প্রতিবাদ করেছিলাম যে জিনিসটা নিয়ে, উনি বলেছিলেন, ব্যাখ্যা দেওয়ার জন্য বলেছেন যে ওই 5-6 জন সাংবাদিকের মধ্যে আপনি নেই। তো আমি হাসলাম, হেসে বললাম যে আমি যে নেই এটা তো আমাকে বলার কোনো দরকার নাই, কারণ আমি নিজেই তো জানি আমি নেই। আমি তো নিজেই জানি যে আমি নেই, তো আমি নেই এটা তো আমাকে ইনফর্ম করার কোনো দরকার নেই রে ভাই। কিন্তু কারা তারা বলেন? উনি তখন বললেন, যখন আমি ক্ষমতা থেকে নামবো তখন আমি এটাই বলবো। উনি ক্ষমতা থেকে নেমেছেন আজকে প্রায় 1.5 মাসের বেশি হয়ে গেছে। বলেছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, উনি বলতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, উনি বলতে পারবেন না। আমি কিন্তু মনে করি কেউ ওনাকে ফোন করতে পারেন, আমি কিন্তু এটা অস্বীকার করি না।
আমি ওই যে আসিফ মাহমুদের মতো বায়বীয় ডায়লগ বাড়ছে উনি, এটা আমি বলছি না। আমি বলছি হয়তো বলতেও পারেন, দুইজন সাংবাদিক আগে বলতেও পারেন, আমি জানি না, তবে হতেও পারে। তো নামগুলি বলতে ওনার সমস্যাটা কোথায়? ভয় পাচ্ছেন? এখন আপনার নামগুলি বলা উচিত। 1.5 মাস তো হয়ে গেছে, বলেন, আমরা অপেক্ষা করছি। নাকি 20 বছর পরে মৃত্যুর আগে আপনি বলবেন? তখন তো বললেও যা, না বললেও তা। আমাদের ওই লোকগুলোকে চিনতে হবে, সে লোভী সাংবাদিকদেরকে আমরা চিনতে চাই। এই চেনার অধিকার আমার আছে। এখন তো আমি যে কোনো সিনিয়র সাংবাদিক দেখলেই সন্দেহ করি। তো এই যে সকলকে আমি সন্দেহ করছি, এবং সন্দেহ করে কিন্তু আমি অন্যায় করছি। এই যে আপনি আমাকে অন্যায় করার জন্য প্ররোচিত করছেন, আপনি ঠিক করছেন। আমি আশা করবো আসিফ নজরুল সাহেব খুব শিগগিরই সে 5-6 জন সাংবাদিকের নাম বলবেন, এবং কে ওনাকে কিভাবে করেছেন ফোন এটা বলবেন, এটা আমি জানতে চাই। আচ্ছা, আমি আরেকটা ঘটনা বলি আপনাদেরকে। এইগুলো হয়ে গেল রাজনীতিবিদ অথবা উপদেষ্টা ছিল। আমি একজন আমলার কথা বলি, এটা বলে এই আলোচনাটা শেষ করব। এই আমলার নাম কি? এই আমলার নাম ABM আব্দুস সাত্তার। তিনি একসময় বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ছিলেন। উনি 2025 সালের অগাস্ট মাসের 8 তারিখে উনি রাজধানীর বিয়াম মিলনায়তনে একটা সেমিনারে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে, অফিসারের সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি ছিলেন তখন তিনি। ওখানে BCS ক্যাডারের এক সমাবেশে উনি বক্তৃতা দিচ্ছিলেন, এবং ওই বক্তৃতা দেওয়ার কালে তিনি বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ ওনার নিজের কাছে আছে। এবং তারপরে বলছিলেন যে এই উপদেষ্টাদের সাথে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ নিয়োগও হয় না, বদলিও হয় না। তার মানে 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ, তথ্য প্রমাণ ওনার কাছে আছে। আমি তখনই বলেছিলাম, মিস্টার সাত্তার এই তথ্য প্রমাণগুলি প্রকাশ করেন। প্রকাশ করেন না উনি। আমি তখনই সন্দেহ প্রকাশ করেছিলাম যে কেন প্রকাশ করলেন না? হয় ধমক খেয়েছেন অথবা মাল খেয়েছেন, তাহলে প্রকাশ করবেন না কেন? কোনটা কারণ? আপনি কেন, আপনি যখন অভিযোগটা করলেন তখন তো আপনি তাবৎ উপদেষ্টাদের ব্যাপারে কিন্তু একটা সন্দেহ ছড়াই দিলেন। কোন 8 জন? কোন 8 জন? আমরা কেউ যাই না। কোন 8 জন? কোন 8 জন বলেন? আচ্ছা ঠিক আছে, তখন ভয় পেয়েছেন, তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার নাই, এবং এখন আপনি খুব পাওয়ারফুল। তখন আপনি সাবেক সচিব ছিলেন, এখন আপনাকে এনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, এবং আপনি এখন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। মনে রাখবেন, বিরাট পোস্ট কিন্তু, মানে তাবৎ সচিবদের মধ্যে খুব পাওয়ারফুল সচিব উনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উনি। রেগুলার পোস্ট একটা, তাই না? আপনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হয়েছেন, এখন আপনি 8 জনের নাম বলেন না কেন? এখন আপনার 8 জনের ব্যাপারে যে তথ্য প্রমাণ আপনার কাছে ছিল সেটা প্রকাশ করেন না কেন? অথবা ব্যবস্থা নেন না কেন? নাকি তখন মাল বেশি খেয়েছিলেন এই জন্য এখন ওগুলি ভুলে গেছেন? আপনি ভুলে গেছেন, আমি তো ভুলি নাই ভাই, এই জাতি তো ভুলে নাই। আমাদের কাছে আপনি একজন সন্দেহজনক ব্যক্তি। আমি যেন তারেক রহমানকে বলছি, আপনি এমন একজন লোককে আপনার মুখ্য সচিব বানিয়েছেন যিনি আমার কাছে সন্দেহজনক ব্যক্তি। উনি আমার কাছে প্রমাণ আছে এটা বলে একটা সিচুয়েশন ক্রিয়েট করে নিজের গুরুত্ব বাড়িয়ে কি করেছেন আমি বলতে পারবো না, কিন্তু উনি এখন আপনার মুখ্য সচিব হয়েছেন। আপনাকে উনি সব কিছুতে পরামর্শ দেন, আপনার কাজকর্ম করে দেন। এত পাওয়ারফুল একজন ব্যক্তি আপনি তাকে বানিয়েছেন, তার অতীত তো এইটা, তার অতীত তো এইটা। সে মানুষকে ওই যে কইয়া দেবো, কিন্তু এই একটা কথা আছে না, কইয়া দেবো, আমি সব জানি, কইয়া দেবো, এই কইয়া দেবো বলে 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 সে বিভিন্ন জনের কাছে সুযোগ সুবিধা নেয়।